ডাকসু নির্বাচন হতে বাধা নেই, হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত। কাল পূর্ণাঙ্গ শুনানি, এসএম ফরহাদের প্রার্থিতা নিয়ে রুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এই মুহূর্তে কোনো বাধা থাকলো না। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে মির্জা ফখরুল। পিআর ইস্যুতে জাতীয় সংলাপ আয়োজনের আহ্বান জামায়াত নেতা বড়োয়ারের। জরুরি অবস্থা জারি বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের মতো পরিস্থিতি হয়নি। নির্বাচন পদ্ধতি নিয়ে দলগুলোতে মতভেদ থাকলেও মিটে যাবার আশা আইন উপদেষ্টার। সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুদকের মামলা, সূচনা ফাউন্ডেশনের নামে 450 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। এবং বিসিবি নির্বাচন নিয়ে কাটল শঙ্কা, অক্টোবরের প্রথম সপ্তাহেই ভোট। 3 মৌসুমের জন্য বিপিএল পরিচালনার ভার যাচ্ছে মার্কিন কোম্পানির কাছে। স্বাগত। এখন সন্ধ্যায় পুরো আয়োজনের সঙ্গে আছে আমরা দুজন, আমি উজ্জ্বল হাফিজ এবং আমি শরীফ রওশন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতেই আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারহা মাহবুব এই আদেশ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির বলেন, গুরুত্ব বিবেচনায় হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করে দেন চেম্বার আদালত। ফলে নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা নেই। বাকিটা জানাবেন রাব্বি হোসেন। ডাকসু নির্বাচনের জিএস প্রার্থী এসএম ফরহাদের প্রার্থিতা বাতিল চেয়ে রিটের শুনানির দিন মঙ্গলবার ধার্য থাকলেও একদিন আগেই হাইকোর্টে শুনানি শুরু হয় সোমবার দুপুরে। শুনানিতে রিটকারীর আইনজীবী বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা থাকায় 28 জনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচনী ট্রাইব্যুনাল। ছাত্রলীগের রাজনীতি করেও এসএম ফরহাদের জিএস পদে প্রার্থিতা বৈধ করাকে আইনের দৃষ্টিতে দ্বিমুখী আচরণ উল্লেখ করেন তিনি। এর পাল্টা জবাব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী। তিনি বলেন, এসএম ফরহাদ ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিল কিনা এটি অমীমাংসিত বিষয়। 2019 সাল থেকে ফরহাদ ছাত্র শিবিরের রাজনীতির সাথে যুক্ত এ সংক্রান্ত তথ্য প্রমাণ তুলে ধরেন। দুই পক্ষের দীর্ঘ শুনানি শেষে ডাকসু নির্বাচন 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট। এ সময়ের মধ্যে ফরহাদের প্রার্থিতা নিয়ে কোনো আপত্তি থাকলে লিখিত আকারে নির্বাচনী ট্রাইব্যুনালে জমা দিতে বলা হয় রিটকারীকে। একই সঙ্গে এসএম ফরহাদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়। একটা রিট পিটিশনের অংশ হিসেবে হাইকোর্ট বিভাগ রুল জারি করেছেন এবং ডাকসুর নির্বাচন প্রক্রিয়াকে স্থগিত করেছেন। সঙ্গে সঙ্গে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে হাতে লিখে চেম্বার আদালতে আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী। গুরুত্ব বিবেচনায় হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করে দেন চেম্বার আদালত। ফলে নির্বাচন অনুষ্ঠিত হতে আর কোনো বাধা নেই। পিটিশনের ভিত্তিতে এই নির্বাচন আজকে স্থগিত হয়েছিল। তিনি নিজেও একজন ক্যান্ডিডেট, তিনি নিজেও ডাকসুর নির্বাচন স্থগিত চাননি। তিনি প্রশ্ন তুলেছিলেন একজন প্রার্থীর ব্যাপারে। ফলে ডাকসু নির্বাচন স্থগিত থাকাটা কেউই ভালোভাবে নিবে বলে আমি মনে করি না। এই কনসার্ন বিবেচনায় নিয়ে মাননীয় চেম্বার জজ সিএমপি ফাইল এবং শুনানি পর্যন্ত এই আদেশের কার্যকারিতা স্থগিত করে দিয়েছেন। মঙ্গলবার এ বিষয়ে পূর্ণাঙ্গ শুনানি হবে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে। এসএম ফরহাদের প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। এসএম ফরহাদ এবং বাকিদের ব্যাপারে কি রিপ্লাই হবে এটা আপনারা আগামীকালকে অনারেবল জাজ ইন চেম্বারে দেখতে পাবেন। রাব্বি হোসেন, এখন, ঢাকা। এদিকে ডাকসু নির্বাচন স্থগিতের খবর ছড়িয়ে পড়তেই বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। যদিও পরে তা চেম্বার আদালতে স্থগিত হয়। যে কোনো মূল্যে 9 সেপ্টেম্বর নির্বাচন আদায় করার প্রতিশ্রুতি দেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। ডাকসু বানচালে ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারিও দেন ছাত্রনেতারা। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। ডাকসু নির্বাচনের দিন ঘোষণার শুরু থেকেই শিক্ষার্থীদের মধ্যে শঙ্কা ছিল ডাকসু আদৌ হবে কিনা। সেই শঙ্কা দুয়ারে এসে হানা দেয় সোমবার দুপুরে।
রোববার বাম জোটের নেত্রী BM ফাহমিদা আলমের করা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত প্যানেলের GS প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করা রিটের রায় হয়ে উচ্চ আদালত থেকে ঘোষণা আসে ডাকসু নির্বাচন স্থগিতের। এ খবর ছড়িয়ে পড়তেই বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। হলপাড়া থেকে ডাকসু চত্বর, TSC পুরো ক্যাম্পাস জুড়ে নামেন শিক্ষার্থীরা। যে কোনো মূল্যে 9 সেপ্টেম্বর ডাকসু আদায় করার প্রতিশ্রুতি দেন বিভিন্ন প্যানেলের শিক্ষার্থীরা। ডাকসু বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারিও দেন ছাত্রনেতারা। ছাত্রদলের আবিদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া আইনজীবী জামায়াতের। 5 আগস্টের পরও পদত্যাগ করিনি, তাহলে একজন চিহ্নিত ছাত্রলীগ নেতাকে বাকিদেরকে বাদ দিয়ে তাকে কেন প্রার্থিতা বৈধতা দেওয়া হলো, সেটা নিয়ে বামজোট নেত্রী রিট দায়ের করেছেন। যদিও কিছু পর খবর আসে চেম্বার আদালত উচ্চ আদালতের রায় স্থগিত করেছে। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা জানান, ডাকসু নিয়ে সিদ্ধান্ত হাইকোর্ট থেকে নয়, শিক্ষার্থীদের মধ্য থেকে আসবে। এই ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করে গিয়েছে বারবার। আপনারা দেখতে পেয়েছেন গতকালকে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করেও সেখানে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং বাধা সৃষ্টি হয়েছে, শিক্ষার্থীদের উপর আক্রমণ করা হয়েছে। আদালত থেকে যখন ডাকসু স্থগিতের খবর ছড়িয়ে পড়েছিল, সেই মুহূর্তেই 36 জুলাইয়ের থিমকে সামনে রেখে ডাকসু ভবনের সামনে 36টি প্রস্তাবনার ইশতেহার ঘোষণা করে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল। ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দিয়েই নতুন ক্যাম্পাস বিনির্মাণের অঙ্গীকার করে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী হব আমরা, এবং এই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামব না। ডাকসু বানচালের সকল চেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। প্রচারণার চতুর্থ দিনে ব্যস্ত সময় পার করছেন জাকসু নির্বাচনের প্রার্থীরা। নিয়মিত জাকসু নির্বাচন আয়োজন, পরিবহন সমস্যা সমাধান, সেশন জট নিরসন এবং নিরাপত্তা নিশ্চিত করা সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। এদিকে ভোটারদের চাওয়া শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নে সমর্থ এমন যোগ্য প্রার্থী নির্বাচনে জয়ী হোক। আহাদ আহমেদের ক্যামেরায় বাকিরা জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। ব্যাগ কাঁধে ক্লাস শেষে বাড়ি ফেরার তাড়া। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরের রোজকার কোলাহল এটি। তবে গত 4 দিন বই ও ব্যাগের পাশাপাশি অনেকের হাতে দেখা যাচ্ছে সাদা কালো লিফলেট। ক্লাস শেষে সহপাঠীদের দিয়েই শুরু হচ্ছে প্রচারণা। প্যানেলের প্রার্থীরা দলবল নিয়ে আর স্বতন্ত্র প্রার্থীরা সহপাঠী ও বন্ধুদের নিয়ে করছেন জনসংযোগ। অন্তত প্রতি 1 বছর পরে পরে জাকসু চাই, এবং এই জাকসু চলাকালীন সময়ে আমাদের যা যা বলা হচ্ছে, যা যা করণীয়, সেটার একটা বাস্তব রূপ দেখতে চাই। আগে কোনো রাজনৈতিক কোনো মতাদর্শে ছিলাম না, কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের সাথে যুক্ত ছিলাম না। আমি শিক্ষার্থীদের একজন প্রতিনিধি হিসেবে এখানে আসছি, এবং আমার ভবিষ্যতে কোনো রাজনীতি করার পরিকল্পনা নেই। দলীয় লেজুর বৃত্তির বাইরে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে অধিকার আদায়ে কাজ করার প্রতিশ্রুতি স্বতন্ত্র প্রার্থীদের। লেজুর ভিত্তিক রাজনীতির সাথে অংশগ্রহণ করিনি, আমি বরাবরই এর বিরুদ্ধে অবস্থান করেছি, এবং আমি খুব শক্তভাবে প্রতিরোধ গড়ে তুলেছি আমার অন্যান্য সাধারণ শিক্ষার্থী ভাই বোনদের সাথে, যাতে 5ই আগস্টের পরবর্তী সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লেজুর ভিত্তিক রাজনীতির কোনো অংশগ্রহণ না থাকে। আমি মনে করি ক্যাম্পাসে আবার পুনরায় অটোরিকশা ফিরে আনা দরকার। যে এই বর্তমান যে পায়ের রিক্সা নেই, এই পায়ের রিক্সা যে আছে, এইটা আমাদের জন্য সুইটেবল না। আমরা চাই অটোরিকশা ফিরে আনার জন্য এবং কার্ডের সংখ্যা বৃদ্ধি করার জন্য। ভবিষ্যতে কি কি করব সেই ইশতেহারগুলো আমি বর্ণনা করতেছি। ইশতেহার আমি যে সবাইকে জানিয়ে দিচ্ছি এবং সবার কাছে ভোট আশা করতেছি। আমি আমার মতো করে সোলো মুভ করতেছি, এবং আমি যে কয়টা কমিটমেন্ট দিচ্ছি আমি চেষ্টা করতেছি আমি একার জন্য সেটা রাখতে পারি। আর বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন থেকে ঘোষিত 7টি প্যানেলের প্রার্থীদের চাওয়া রাজনৈতিক সহাবস্থানে থেকে শিক্ষার্থীদের পরিবহন, চিকিৎসা, খাবার ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করা। সেই সাথে সেশন জট নিরসনেও পদক্ষেপ নেয়ার অঙ্গীকার করছেন কেউ কেউ। রাজনৈতিক বা ব্যক্তিগত রেষারেষির কারণে শিক্ষার্থীদের ফলাফল নষ্ট হচ্ছে, এই যে কিছু কোর বিষয়ে কেউ কথা বলতে চায় না, আমি ঠিক এই জায়গাটা থেকে কাজ করার জন্য শিক্ষা ও গবেষণা সম্পাদকে দাঁড়িয়েছি। এই জাকসু নির্বাচনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ জায়গায় শিক্ষার্থী সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের, আমরা মনে করি শিক্ষার্থীদের যে ভয়েসগুলোকে যদি আমরা আরো ভালোভাবে আরো প্রশাসনিক জায়গায় নিয়ে যেতে পারি, আমার মনে হয় শিক্ষার্থীরা আরো বেশি বেনিফিটেড হবে। দীর্ঘ 33 বছর পর চলতি মাসের 11 সেপ্টেম্বর হবে জাকসু ও হল সংসদ নির্বাচন, যেখানে 25টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন 179 জন। সিফাত শাহরিয়ার, এখন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার।
শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের রোববারের সংঘর্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬ দশকের ইতিহাসে বিরল ঘটনা, যা রেখে গেছে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও ক্ষতের চিহ্ন। তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে ৪ শতাধিক শিক্ষার্থী যেমন আহত হয়েছেন, তেমনি ব্যাপক তাণ্ডব চালানো হয়েছে স্থানীয়দের ঘরবাড়ি, দোকানপাটে। এ ঘটনায় এখনও থমথমে পরিস্থিতি বিশ্ববিদ্যালয় ও ক্যাম্পাস ও জোবরা গ্রামে। এদিকে বিকেলে ১৪৪ ধারা ভঙ্গ করে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ক্যাম্পাসে টহল দিচ্ছে সেনাসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত ফয়সাল করিমের প্রতিবেদনে। শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের গ্রেপ্তার, আহতদের চিকিৎসা এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য প্রত্যাখ্যানের দাবি জানিয়ে ১৪৪ ধারা ভঙ্গ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। সোমবার বিকেল ৩:৩০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে জড়ো হন তারা। পরে মিছিল নিয়ে আসেন প্রশাসনিক ভবনের সামনে। এ সময় প্রত্যেকের কণ্ঠে ধ্বনিত হয় এসব দাবি আদায়ের স্লোগান। একই দাবিতে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি ও বাক প্রতিবন্ধী শিক্ষার্থীরাও। স্থানীয় সন্ত্রাসীদের কর্তৃক শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে। আমরা তাদের সুষ্ঠু তদন্তের দাবিতে বিচার চাই এবং প্রশাসন আসলে গত ১ বছরে যা যা কর্মকাণ্ড ঘটেছে, এখান থেকে বোঝা যায় যে প্রশাসন তার কার্যক্ষমতা হারিয়েছে। তো আমাদের দাবি যে এই সুষ্ঠু তদন্তের পরে, বিচারের পরে যাতে প্রশাসন নিজ দায়িত্ব পদত্যাগ করে। এদিকে গতকালের হামলায় আহত শিক্ষার্থীদের আর্তনাদ আর হাসপাতালের শয্যায় তাদের অসহায় প্রলাপ জন্ম দিয়েছে ক্ষোভ আর আফসোসের। বিশ্ববিদ্যালয়ের হিসেবে সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৪০০ শিক্ষার্থী, যাদের মধ্যে গুরুতর অবস্থা ৪ জনের। ধানক্ষেতের মধ্যে মনে করেন যে আমাদের ওই দিয়ে প্রথমে কোপাইছে, ঠিক আছে, তাটা দিয়ে কোপাইছে। কোপানোর পরে ওখানে বিভিন্ন লোকজন এবং ওদের চেহারা শান্তি আসলে ভাই মানে ওইরকম টাইপের বর্ণনা করার মতো না। আমি একদম তাদের হাতে একদম পড়ে যাই। এক পর্যায়ে তারা হচ্ছে আমার পায়ে হচ্ছে ৩-৪টা ইট পড়ে হচ্ছে পায়ের হাড় ভেঙে যায়, আমি আর হাঁটতে পারি না এক পর্যায়ে। একদিকে শিক্ষার্থীদের হতাহতের ঘটনা সহপাঠী ও অভিভাবকদের বুকচাপা কষ্টের কারণ হয়েছে, অন্যদিকে সহায় সম্বল আর বসতবাড়ির ক্ষয়ক্ষতিতে অসহায় কান্না ঘুরে ফিরছে জোবরা গ্রামেও। রোববারের তাণ্ডব বিশ্ববিদ্যালয়, পুলিশ যান ও বিভিন্ন স্থাপনার পাশাপাশি এখানেও রেখে গেছে ধ্বংসযজ্ঞের চিহ্ন। উত্তেজনা বাড়তে গেলে মানুষের ক্ষয়ক্ষতি হবে, ছাত্ররাও মারা যাবে, গ্রামবাসীও মারা যাবে। তো উত্তেজনা না করে এটা সমাধান হলো যে গ্রামবাসীকে নিয়ে বসে যে কোনো একটা মীমাংসা করা। স্থানীয়দের অনেকের অভিযোগ, ভাঙচুরের পাশাপাশি বাড়িঘরে ঢুকে ঘটেছে লুটপাটের ঘটনা। অসহায় ও নিরপরাধ গ্রামবাসীও রেহাই পায়নি। আগুন লাগাই দিয়ে দেয়, ওই বেড়াই দেখাতে ফেলাই যায়। ও আলমারি ভাঙ্গি আমার ১ লাখ টাকা গরু বেচা আছে, গরু বেচা টাকা নিয়ে গেছে, ফ্রিজে ভাঙ্গি নিয়ে গেছে, আলমারি ভাঙ্গি ফেলেছে। তারপরে কুড়োটাও নিয়ে সবগুলা নিয়ে গেছে। হ্যাঁ, পুরো ঘরটার পুরো ভেঙে দিছে। আমরা যখন নিষেধ করছি আবার এসে আরেকবার এসে আবার গাড়ি ভেঙে দিচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধির দাবি, জোবরার ২টি ওয়ার্ডে হামলা ভাঙচুরে ক্ষয়ক্ষতি অন্তত ২ কোটি টাকা। এই বিল্ডিংও থাকে প্রায় ২০০-র উপরে। এই বিল্ডিংয়ে থাকে সুসম্পর্ক আছে বিধে এরা সাথে একটা ভালো আচরণ আছে বলে এরা এখানে থাকে, কিন্তু অতর্কিত হামলার জন্য তো এই সাধারণ শিক্ষার্থীর দায় না। এমন ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন উভয় পক্ষই। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের বিচার নিশ্চিতের পাশাপাশি গ্রামবাসীদের ক্ষতিপূরণের বিষয়টিও আমলে নেওয়া হচ্ছে। আমাদের অনেক শিক্ষার্থী আহত এবং অনেকেই মেডিকেলে একেবারে ক্রিটিক্যাল অবস্থায় আছে, লাইফ সাপোর্টে আছে। তাদের চিকিৎসা দেওয়া এবং যে শিক্ষার্থীরা আছে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে নিরাপত্তা দেওয়া, সাথে সাথে আমাদের গ্রামবাসীরও যে ক্ষতিগুলো হয়েছে, সাধারণ মানুষের অনেক ঘর ভাঙচুর করেছে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনায় ২১ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নেওয়া হচ্ছে মামলার প্রস্তুতিও। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। বারবার ধ্বংসের চেষ্টা করা হলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি। সকালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে বিএনপি সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে। পাশাপাশি ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে রাজনীতির আমূল পরিবর্তন করতে চায় দলটি। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। দিনটি উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির এই আয়োজন। উৎসবমুখর হয়ে ওঠে জিয়া উদ্যান প্রাঙ্গণ।
সারা বিশ্বে একমাত্র দল যারা গণতন্ত্রের জন্য বছরের পর বছর নির্যাতন এবং অত্যাচার সহ্য করেছে। আপনি জানেন যে বাংলাদেশের গণতান্ত্রিক স্বাধিকার আন্দোলনের একমাত্র সত্যিকার হচ্ছে বিএনপি। বিএনপিকে বাংলাদেশের মানুষের কাছে, পুরো বিশ্বের কাছে আরো গ্লোরিফাই করবে, সে প্রত্যাশা আমাদের আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর শপথ। দূর দূরান্ত থেকে এসেছে অনেক নেতাকর্মী ও সমর্থকরা। সবার একটাই চাওয়া, আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্র ও বৈষম্যহীন। বিএনপি সবসময় গণতন্ত্রের পক্ষে ছিল, সামনেও থাকবে, ভবিষ্যতে আমরা গণতন্ত্রের হিসেবে রাষ্ট্রনায়ক তারেক রহমান দেশে আসবেন এবং এই দায়িত্ব নেবেন। আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আমরা শপথ করতে চাই বাংলাদেশের মানুষকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ থেকে সারা বিশ্বের বুকে বাংলাদেশ যে একটি সুন্দর সুশৃঙ্খল এবং আত্মনির্ভরশীল একটি জাতি, সেটা আমরা প্রমাণ করব। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী সরকার গঠন হবে, সেটা আপনার স্বপ্ন দেখি। শ্রদ্ধা জানাতে অংশ নেন দলটির শীর্ষ নেতারা। এ সময় দলের মহাসচিব বলেন, ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে বিএনপি। আগামী ফেব্রুয়ারি মাসে 26শে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সর্বোচ্চ সহযোগিতা করা, সাহায্য করা। তিনি আরও বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন চায় বিএনপি। আরও বলেন, বারবার ধ্বংসের চেষ্টা হলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি। বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার, কিন্তু বিএনপি ফিরিস পাখির মতো প্রতিবার এই আদর্শকে নিয়ে, জিয়া রহমানের আদর্শকে নিয়ে, খালেদা জিয়ার আদর্শকে নিয়ে জেগে উঠেছে। আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক পরিবর্তন ও অর্থনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানান বিএনপির মহাসচিব। গণতন্ত্রের অগ্রযাত্রায় বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে বিএনপির 47তম যে প্রতিষ্ঠাবার্ষিকী সেটি পালিত হচ্ছে আজ। আর সেই উপলক্ষে যেই জিয়াউর রহমানের মাজার, সেখানে কিন্তু হাজার হাজার মানুষ ফুলের শুভেচ্ছা দিচ্ছে। আর এখানে আসা প্রত্যেক নেতাকর্মীর দাবি, আগামী দিনের যে রাজনীতি সেটি হবে সুন্দর এবং গণতন্ত্রের পক্ষে। শাহাদাত অব্র, এখন, ঢাকা। এদিকে সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ সময় ফেব্রুয়ারিতে নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র নেতারা। পিআর পদ্ধতিরও সমালোচনা করেন তারা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনভর নানা কর্মসূচি পালন করেছেন দলের নেতাকর্মীরা। শোভাযাত্রায় ধানের শীষ, ব্যানার ফেস্টুন হাতে, ঢাক ঢোল আর বাদ্যর তালে তালে নেচে গিয়ে উল্লাসে মাতেন নেতাকর্মীরা। পুরো শোভাযাত্রায় ছিল নির্বাচনী আমেজ। দিনটি উপলক্ষে চট্টগ্রামে সংক্ষিপ্ত সমাবেশ শেষে শুরু হয় আনন্দ র্যালি। হাজার হাজার নেতাকর্মী ব্যানার ফেস্টুন প্ল্যাকার্ড হাতে অংশ নেন র্যালিতে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের নির্বাচনের জোয়ার শুরু হয়েছে। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে তারা সেই জোয়ারে ভেসে যাবে। এই নির্বাচনকে কেউ যদি বাধাগ্রস্ত করতে চায়, এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার অর্থ হলো গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা। ময়মনসিংহ দক্ষিণ, উত্তর ও মহানগর বিএনপির উদ্যোগে টাউন হল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এস.জেড.এম জাহিদ হোসেন বলেন, দু একটি দল নির্বাচন বানচাল করতে অপচেষ্টা চালাচ্ছে। ফেব্রুয়ারির মধ্যভাগের পূর্বেই নির্বাচনের যে ঘোষণা এসছে, সেই নির্বাচনকে প্রতিহত করার চেষ্টা, যত ষড়যন্ত্রই দেশ বিদেশ থেকে হোক না কেন, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ জনাব তারেক রহমানকে ইনশাআল্লাহ বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দিবে। নানান কর্মসূচির মধ্যে দিয়ে বগুড়ায় পালিত হয়েছে বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী। বিকেলে একটি বর্ণাঢ্য র্যালি আলতাফুন নেসা খেলার মাঠ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে বিএনপির দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে কর্মসূচি শুরু হয়। বরিশালের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিটি কর্পোরেশন চত্বরে জমা হন নেতাকর্মীরা। পরে র্যালি শেষে নেতারা বলেন, নির্বাচনকে ভিন্ন খাতে নেয়ার পায়তারা করছে কিছু দল, তবে দেশে নির্বাচনের কোনো বিকল্প নেই। আগামী রমজানের পূর্বে ইনশাআল্লাহ বাংলাদেশে নির্বাচন হবে। টিআর ভুলে যান, ব্যালটের নির্বাচনের পথে আসেন।
জেলা ও মহানগর নেতৃবৃন্দ ছাড়াও দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে সিলেটে উৎসবমুখর হয়ে ওঠে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন। এ সময় নেতারা বলেন, ৫ আগস্টের পরে জামাত পিয়ার শব্দটি নিয়ে এসেছে, যা নিয়ে দেশের মানুষের কোনো আগ্রহ নেই। আজকে ৫ আগস্টের পরে হঠাৎ করে দেশে জামাত পিয়ার নামক একটি শব্দ নিয়ে এসেছে। এই পিয়ার না হলে নাকি ভোট হবে না। আমরা বলতে চাই, এই পিয়ার এদেশের মানুষ কাকে চেনে। আপনি ভোট দেবেন জনাব আরিফুল হককে, আর নির্বাচিত হবে পার্বত্য চট্টগ্রামীয় কল্পরঞ্জন চাকমা। শামীমা রহমান শাম্মী, এখন। পিয়ার ইস্যুতে সব রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় সংলাপ করার আহ্বান জানান জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এ সময় কোনো সাজানো কিংবা পাতানো নির্বাচন হলে জনগণ তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদের আইনি ভিত্তিক শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি বলেন, একটি রাজনৈতিক দল পিয়ার নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে। একটি জরিপের ফলাফল তুলে ধরে তিনি দাবি করেন, দেশের ৭১% মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়। কোনো রাজনৈতিক দলের চাপ অনুভব করলে বিষয়টি গণভোটের জন্য ছেড়ে দেওয়ার তাগিদ দেন তিনি। গণভোটে পিয়ার না টিকলে জামায়াতের আর কোনো আপত্তি নেই বলেও জানান তিনি। তার মধ্যে যেটাকে পছন্দ করবে সেই দলকে ভোট দেবে। যে কালো অতীতকে বিদায় করেছে, সেই অতীতকে যারা নিয়ে আসতে চায় তারাই শুধু পিয়ার পদ্ধতি নির্বাচনকে ভয় পাচ্ছে। কারণ পিয়ার পদ্ধতি ইলেকশন হলে ভোটারদের প্রপার রিপ্রেজেন্টেশন হবে, ছোট বড় সব দলের অংশীদারিত্বের ভিত্তিতে একটা সরকার হবে। বাংলাদেশের বেশিরভাগ জনগণের, বেশিরভাগ ভোটারের যারা প্রতিনিধিত্ব করে, জরিপ করে দেখেন, আমরা কালকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে সে কথা আমরা বলে এসেছি। বেশিরভাগ ভোটারের প্রতিনিধিত্ব যারা করে সেই সব দলগুলোই এখন পিয়ারের পক্ষে। যুক্তরাষ্ট্র কোনো বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন করে না। দেশটি চায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে কথাগুলো বলেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইসি কোনো দায় নিতে চায় না, তাই এখন থেকেই প্রস্তুত কমিশন। বিস্তারিত প্রতিবেদনে। জাতীয় সংসদ নির্বাচনের আলাপ যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচন কমিশনের তৎপরতা। সে আলোচনায় নতুন করে জায়গা করে নিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত টেসি অ্যান্ড জ্যাকবসন। সোমবার দুপুরে ইসি সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। এ সময় আরও উপস্থিত ছিলেন দূতাবাসের 2 রাজনৈতিক কর্মকর্তা, জেমস স্টেটওয়ার্ড এবং ফিরোজ আহমেদ। বৈঠক শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না। We do not, as the U.S. Embassy or the U.S. government, support any particular party. There are so many rumors and conspiracy theories out there. I want to be very clear what the U.S. government position is. We support the interim government led by Professor Yunus and the Central Election Commission in charting a pathway to free and fair elections early next year. Commission for its hospitality. মার্কিন রাষ্ট্রদূত বলেন, ভোটের ফলাফল জনগণই নির্ধারণ করবে, তাই যুক্তরাষ্ট্র চায় আগামী নির্বাচনে জনগণের স্বপ্ন পূরণ হোক। And we do not support any particular outcome. That is for the people of Bangladesh to decide, and we wish you all the best success in doing it. পরে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। তার বক্তব্য, নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো ধরনের অপবাদ নিতে রাজি নয় ইসি, তাই পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের উপরে যাতে কোনো ব্লেম না আসে, নির্বাচন কমিশনের প্রস্তুতির অভাব রয়েছে, নির্বাচন কমিশন প্রস্তুত নয়, ওদের প্রস্তুতি সাফিসিয়েন্ট নয়, এই কথা বলে যাতে কোনো নির্বাচন নিয়ে কোনো ধরনের কথা না হয়, এই জন্য আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকব। নির্বাচনের সময় যারা মব করতে চায় তারা সুবিধা করতে পারবে না বলেও আশ্বস্ত করেন সিসি। একসাথে এত লোক একত্রে আর পাওয়া যাবে না, ঢাকা শহরে খালি হয়ে যায়, শুধু ভোটাররা যারা ভোট দিয়ে তারা। এখানে আমাদের অভিজ্ঞতায় বলে যে ওই সব লোক যেখানে থাকবে এমন না, যারা মব সৃষ্টি করতে চায় তারা মব সৃষ্টি যারা করতে চাইবে তারা সুবিধা করতে পারবে না ইলেকশনের সময়। সিসি আরও বলেন, নির্বাচন কমিশনের কাজে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ করা হচ্ছে না, স্বাধীনভাবেই ইসি কাজ করছে বলে জানান তিনি। আতিক মেজবালগ্ন, এখন, ঢাকা। প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান।
আইএসপিআর জানিয়েছে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সরকারের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান। এ সময় গুজবে কান্না দিতেও প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি। এদিকে জরুরি অবস্থা এবং তত্ত্বাবধায়ক সরকার নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, এ নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই জানিয়েছেন আইন উপদেষ্টা। বাকিটা জানাচ্ছেন আসিফ ইকবাল খান। অল্প সময়ের ব্যবধানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও দেশের প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের বৈঠক ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা, যার বহিঃপ্রকাশ দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও। সচিবালয়ে এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, সেনাপ্রধানের সাথে বৈঠক নিয়ে তৈরি হওয়া গুজব নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। আমি দু একটা পত্রিকায় দেখেছি, আর অনলাইনে এটা নিয়ে নানান গুজব গুঞ্জন হয়েছে দেখেছি। এসব গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নাই। আর্মি চিফ আপনার আমাদের প্রধান উপদেষ্টার সাথে মাঝে মাঝে দেখা করেন, রাষ্ট্রপতির সাথেও আগে দেখা করেছেন, তো আমি মনে করি না এটা নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু আছে। আইন উপদেষ্টা জানান, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। বলেন, কিছু বিষয়ে দলগুলোর মতবিরোধ থাকতে পারে, তবে দূর হয়ে যাবে। আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। এটা আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলেছেন, নির্বাচন কমিশনকেও সেরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ওনারা সকল পদক্ষেপ গ্রহণ করছেন। তার আগে কিছু বিষয়ে যে মতভিন্নতা রয়েছে বা মতভেদ রয়েছে, সেটা আমরা আশা করি সেটা দূর হয়ে যাবে। এদিকে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের বৈঠকের ব্যাপারটি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার কার্যালয় ও আইএসপিআর। প্রেস উইং জানায়, সাক্ষাতে জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টাকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে তার পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। এ সময় চারদিকে ছড়িয়ে পড়া গুজবে কান না দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। প্রতিবন্ধীদের সহায়তার নামে সূচনা ফাউন্ডেশন খুলে শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে প্রায় 450 কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। একই সঙ্গে 930 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে। আর অর্থ লোপাটের সহযোগী হিসেবে সাবেক মন্ত্রী, এমপি, এনবিএর চেয়ারম্যান, ব্যবসায়ী সহ 35 জনের দায় খুঁজে পেয়েছে সংস্থাটি। নাজমুস সাকিবের প্রতিবেদনে বিস্তারিত। সাইমা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের খোঁজে গেল জানুয়ারিতে ধানমন্ডির 5 নম্বর রোডের সুধা সদনে অভিযান চালায় দুদক। এই বাড়িটি সহ সূচনা ফাউন্ডেশন বেশ কয়েকটি ঠিকানা ব্যবহার করলেও কোনোটির অস্তিত্ব খুঁজে পায়নি সংস্থাটি। দৃশ্যমান অস্তিত্ব না পেলেও 7 মাসের ব্যবধানে পুতুলের এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ লুটপাট সহ বিস্তর দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। নথির তথ্য বলছে, সূচনা ফাউন্ডেশনের নামে 450 কোটি টাকা আত্মসাৎ এবং 930 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন করেছেন পুতুল। বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে অবৈধ সুবিধা প্রদান করে তাদের নিকট থেকে ডোনেশনের নামে ঘুষ আদায় করে উক্ত টাকা প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় না করে আত্মসাৎ করার অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। মামলার এজাহারে বলা হয়, 8 ব্যবসায়ী সূচনা ফাউন্ডেশনকে এসব অর্থ দিয়ে বিগত সরকার থেকে অনৈতিক সুবিধা নেয়। এছাড়া প্রায় 1 কোটি টাকার কর মওকুফের ঘটনায় এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান সহ 15 জনের নাম এসেছে এজাহারে। আর সূচনা ফাউন্ডেশনে টিউলিপের সহযোগী হিসেবে থাকা আরও 10 জন সাবেক এমপি, মন্ত্রীর নামও উঠেছে মামলায়। এই সূচনা ফাউন্ডেশনে যারা দান করে অবৈধ সুযোগ সুবিধা গ্রহণ করেছেন, সেই কারণে 8টি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীদের এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের যে সমস্ত কর্মকর্তারা এই মামলায় সম্পৃক্ত হয়েছেন, তাদের বিরুদ্ধে অভিযুক্ত হয়েছে যে এই সূচনা ফাউন্ডেশনকে এবং যারা এখানে দান করেছেন তাদেরকে কর অব্যাহতি প্রদানে তাদের অনুমোদন ছিল। গেল মার্চেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ বাগাতে সিভিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে পুতুলের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। নাজমুস সাকিব, এখন, ঢাকা। রাষ্ট্র, সংবিধান, নির্বাচন এবং অর্থনীতি সহ সব খাতে সংস্কারের যে বাসনা নিয়ে মানুষ মুখিয়েছিল, সময়ের সাথে সাথে তা স্থমিত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক এবং গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। সোমবার সকালে গুলশানের একটি হোটেলে বাংলাদেশ রিফর্ম ওয়াচ নামে নতুন একটি প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে গেল সরকারের স্বৈরাচারী এবং অলিগার্ক অর্থনীতি বিলুপ্ত করার দাবি জানান সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। আমরা যেভাবে এই যুক্ত হয়েছিলাম বর্তমান সরকারের সাথে, সংস্কার প্রক্রিয়ার সাথে, আজকে এই মুহূর্তে সেই উচ্ছ্বাস
সেই উৎসাহ অনেক সীমিত হয়ে গেছে। এটি একটি অভিজ্ঞতার ভিতর দিয়ে গেছে। আমরা দেখেছি যে যেই সংস্কার প্রক্রিয়ার কথা আমরা বললাম, সেই সংস্কার প্রক্রিয়ার যে উদ্যোগ সরকারের পক্ষ থেকে নিল, তার ভিতরে যে সমস্ত কমিটি হলো, যে সমস্ত কমিশন হলো, তার ভিতরে প্রান্তিক জনগোষ্ঠী, সংখ্যালঘু জনগণ এবং বিভিন্ন অসুবিধাগ্রস্ত মানুষের প্রতিনিধিত্ব যথোপযুক্তভাবে ছিল না। Then what reforms exactly are to be implemented in 6 months' time? If you had any reforms that you wish to implement, presumably this should have been articulated 6 months ago, so that there would be enough lead time to go through a process of reform implementation. মশা মারতে কামান ব্যবহার না হলেও উৎস খুঁজতে 2021 সালে ড্রোন ব্যবহার করে ঢাকা উত্তর সিটি জলাশয়ে ব্যাঙ, হাঁস ও গাপ্পি মাছ ছাড়ে দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে কাজে আসেনি কিছুই। উত্তর সিটি প্রশাসকের দাবি, প্রকৃতিকে উপেক্ষা করে গড়ে উঠেছে নগরী, তাই বাড়ছে মশা। আর দক্ষিণ সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তার মতে মশার উৎপাত কমছে না নগরবাসীর অসচেতনতার কারণে। আরও জানাচ্ছেন হোসেন জাহিদ। শেষ বিকেলের আলোয় বনশ্রী খালে খাবারের সন্ধানে মগ্ন এক ঝাঁক বক, কেউ ব্যস্ত জলকেলিতে। এই সব কিছু গ্রামীণ জনপদের কথা মনে করিয়ে দেয়। তবে খালের দুধারে যাদের বসবাস, তাদের জীবন মোটেও এমন স্বপ্নের নয়, বরং স্বপ্নভঙ্গের। অ্যাডিস কিউলেক্স সহ আরও কয়েক ধরনের মশার উপদ্রবে রাত কিংবা দিন সবসময় অতিষ্ঠ থাকেন রামপুরা বনশ্রী এলাকার বাসিন্দারা। গভর্নমেন্ট থেকে যে আপনার ওই যে কি ফগার মেশিন দিয়ে যে কি ধোয়ার মতো একটা দেয়, ওটা দিলে তো কোনো কাজ হয় না। আমরা কিন্তু বাচ্চাদের নিয়ে প্রতিনিয়তই হাসপাতালে দৌড়াদৌড়ি করছি। সম্প্রতি কীটতত্ত্ববিদ কবিরুল বাশারের নেতৃত্বে অ্যাডিস মশা নিয়ে জরিপ চালান একদল গবেষক। প্রতি প্রজাতির মশা নিয়ন্ত্রণে আলাদা উদ্যোগ না নেওয়ার কারণে মশার বংশবিস্তার এমন আশঙ্কাজনক বলে মনে করেন কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার। কিউলেক্স মশা নিয়ন্ত্রণ করতে গেলে ড্রেন বা নর্দমা, পচা পানি যেখানে কিউলেক্স মশা হয় সেটিকে ধরে নিয়ন্ত্রণ ব্যবস্থাটা জোরদার করতে হবে। সড়ক ও জলাশয়ের এমন বিপরীতমুখী অবস্থানের কারণে শহরের পানি সরতে পারে না, আর জমে থাকা পানিতে জন্মে মশা। এ কারণে মশা নিধনের পরিবর্তে মশা নিয়ন্ত্রণ করেই নগরবাসীর স্বস্তি দেওয়ার চেষ্টা করার দাবি সিটি কর্পোরেশনের। এইটাকে মেনটেন করতে গিয়ে যেহেতু আপনি এই প্রকৃতিকে মাথায় না রেখে উন্নয়নটা করেছেন, তখন তো কি করতে হয়, তখন এক ধরনের রেজিলিয়েন্স স্ট্রাকচার তৈরি করতে হয়, এবং অথবা রেজিলিয়েন্স স্ট্রাকচার যদি তৈরি করে ফেলেন তাহলে সেটাকে আবার মেনটেনেন্সের জন্য অনেক বড় ইনভেস্টমেন্ট লাগে। ঢাকা দক্ষিণ সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তার মতে অবশ্য মশক নিধনের সংগ্রামটা ভিন্ন। সরঞ্জামের অভাব না থাকলেও সামাজিক আন্দোলনের ঘাটতি দেখছেন তিনি। জনগণ কাজ জানে সবাই, কিন্তু তারা প্র্যাকটিস করে না, সেটা হচ্ছে বিষয়। যেমন আমাদের কিন্তু কিছু কিছু এলাকায় আগের মামলা করা হয় বা জরিমানা করা হয়। হ্যাঁ, অবিলম্বে ঢাকার আক্রান্ত সব এলাকায় মশা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চলতি বছরের 23 জুন নির্দেশ দেয় হাইকোর্ট। সেই নির্দেশের প্রেক্ষিতে মশা নিয়ন্ত্রণের তোড়জোড় দেখা দেয় ঢাকার 2 সিটি কর্পোরেশনেই। তবে সেসবের কার্যকারিতা কতটুকু, সেটি হাসপাতালের চিত্র দেখলেই আন্দাজ করা যায়। মশা মারতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে সকল উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, সে সকল উদ্যোগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন নগরবাসী। তারা বলছেন এই সকল উদ্যোগগুলো করে নিরন্তর সংগ্রাম হিসেবেই না থাকে, বরং এই সংগ্রামের শেষ দেখা যায়, সেই প্রত্যাশা করেছেন তারা। হোসেন জাহিদ, এখন, ঢাকা। বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা বিনিময় করতে গুলশানে দলটির কার্যালয়ে হাজির হয়েছেন এনসিপির নেতাকর্মীরা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, এনসিপির পক্ষ থেকে কারা কারা এসেছেন আর গুলশান কার্যালয়ে কোন কোন বিএনপি নেতারা রয়েছেন, সার্বিক পরিস্থিতি কি, বিস্তারিত জানাবেন। দর্শন, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ এই সন্ধ্যা 7:30টার দিকে এনসিপির 5 জন নেতা এই গুলশান পার্টি অফিসে প্রবেশ করেছেন। সেখানে আছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, আছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, আছেন সামান্তা শারমিন এবং এনসিপির আরও 2 জন কেন্দ্রীয় নেতা। এই 5 জন সদস্য প্রবেশ করেছেন এবং তাদের সঙ্গে বৈঠকটি শুরু হয়েছে। সেখানে বৈঠকে আছেন, আমরা দেখতে পাচ্ছি শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে, যেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সেখানে আছেন, আমরা দেখতে পেয়েছি। এবং তাদের সঙ্গে সৌহার্দ্যমূলক আলাপ আলোচনা হচ্ছে নিশ্চয়। আজকে প্রতিষ্ঠা বার্ষিকী, সেই 1978 সালের 1 সেপ্টেম্বর যে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিষ্ঠা হয়েছে, এরপর থেকে নানা
সংগ্রাম চড়ায় উত্তরায়ের যেমন বিএনপির ইতিহাস রয়েছে, তেমনি এনসিপি যে নতুন ছাত্র সংগঠন, এই গণ অভ্যুত্থানের পরে যে ছাত্র সংগঠনটি গড়ে উঠেছে, সেই নেতারা এই বিএনপির সঙ্গে যে আন্দোলন সংগ্রামে একসঙ্গে কাজ করেছে এবং গণ অভ্যুত্থান ঘটিয়েছে। এই যে 1 বছর হয়ে গেছে গণ অভ্যুত্থানের, এবং তারপরে এই বিএনপির সঙ্গে এই বৈঠকটি নিশ্চয় একটি রাজনীতি সৌহার্দ্যপূর্ণ একটি বার্তা, কারণ এনসিপি চায় গণপরিষদ নির্বাচন জুলাই সনদ বাস্তবায়নের জন্য, এবং একই সঙ্গে বিএনপি চায় সংসদ নির্বাচন। ঠিক একই সঙ্গে এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিপরীতমুখী অবস্থান, এছাড়া এই নির্বাচন বা বর্তমান সময়ে যে অস্থিরতা চলছে, এর মধ্যে এই যে এনসিপির সঙ্গে বিএনপি নেতাদের যে বৈঠক, এটি নিশ্চয়ই রাজনীতির জন্য সুবাতাস বইবে আমরা আশা করছি, এবং বৈঠকটি শেষ হলে তারা ব্রিফ করবেন, তারপর আমরা বিস্তারিত জানতে পারবো। রওশন, এই ছিল গুলশান পার্টি অফিস থেকে সবশেষ খবর। আফগানিস্তানের পূর্বাঞ্চলে 6 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি 800 ছাড়িয়ে আহত হয়েছেন প্রায় 3000। দেশটির নাঙ্গারহার ও কুনার প্রদেশে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু বাড়িঘর। ভূমিকম্পে বহু বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। দুর্গম অঞ্চল হওয়ায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। পরিস্থিতি মোকাবিলা ও উদ্ধার তৎপরতায় চাওয়া হয়েছে আন্তর্জাতিক সহায়তা। হতাহতদের সাহায্যের জন্য একটি বিশেষ কমিটি গঠনের পাশাপাশি 100 কোটি আফগান মুদ্রা বরাদ্দ করেছে তালেবান কর্তৃপক্ষ। এদিকে রক্ষণশীল এলাকায় নারীদের আগে পুরুষদের চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে বিবিসি। উদ্ধার কাজে দেখা যায়নি কোনো নারীকে। রোববার গভীর রাতে পূর্ব আফগানিস্তানে ভূপৃষ্ঠের 8 কিলোমিটার গভীরে 6 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে কাবুল থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পর্যন্ত 300 কিলোমিটারেরও বেশি এলাকা কেঁপে ওঠে। এবার খেলা প্রসঙ্গ। অক্টোবরের প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে গঠন করা হবে 3 সদস্যের কমিশনও। সোমবার সিলেটে বোর্ড সভা শেষে জানিয়েছেন বিসিবির সিনিয়র সহ সভাপতি নাজমুল আবেদিন ফাহিম। সভায় সিদ্ধান্ত হয়েছে বিপিএল সহ নানা ইস্যুতে। বাকিটা জানাচ্ছেন আরিফুল ইসলাম সাহাব। বিসিবির নির্বাচন যেন সংরক্ষিত আসনে সরকার মনোনীত প্রার্থী বসানোর আনুষ্ঠানিকতা। দীর্ঘদিন যাবৎ এই প্রক্রিয়া চলে আসলেও এবার বিসিবি নির্বাচনের অলিখিত সেই প্রথা ভাঙতে চলেছে। সিলেটে সাধারণ সভা শেষে বিসিবির সিনিয়র সহসভাপতি নাজমুল আবেদিন ফাহিম সম্ভাব্য নির্বাচনের তারিখ ঘোষণায় স্পষ্ট, শীঘ্রই নতুন পরিচালনা কমিটি পেতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। স্পেসিফিক ডেট ইলেকশন কমিশনের মাধ্যমে আমরা জানতে পারবো, বাট অক্টোবরের প্রথম সপ্তাহে ইলেকশন অনুষ্ঠিত হবে। এদিকে বিপিএল এর ব্র্যান্ড ভ্যালু বাড়াতে ও শৃঙ্খলা ফেরাতে বাইরের প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার কথা আগেই জানিয়েছিল বিসিবি। লম্বা বাছাই প্রক্রিয়া শেষে মার্কিন প্রতিষ্ঠান আইএমজির সাথে 3 বছরের চুক্তি করেছে ক্রিকেট বোর্ড, যারা স্পোর্টস মার্কেটিং পরামর্শক হিসেবে কাজ করার পাশাপাশি কাজ করবে টেলিভিশন সত্ত্ব নিয়েও। স্পোর্টস মার্কেটিং কনসালটেন্সি ফার্ম হিসেবে আইএমজি কে অ্যাপ্রুভ করা হয়েছে। আইএমজি ওয়ান অফ দ্য লিডিং মার্কেটিং ফার্ম, এবং বিসিবি বিপিএল কে একটা, আমরা জানি বিপিএল এর কি অবস্থা এখন, বিপিএল এর মান পুনরুত্থানের যে অনেকগুলো পদক্ষেপ নিচ্ছে, তার মধ্যে এটা একটা অন্যতম পদক্ষেপ। আমরা জানি যে আইএমজি ইজ ওয়ান অফ দি মোস্ট রেপিউটেড কনসালটেন্সি ফার্ম। শুধু মাঠের বাইরে নয়, খেলার অভ্যন্তরীণ বিষয়েও এবার সতর্ক বিসিবি। বিপিএলে আম্পায়ারিং এর মান বাড়ানোর লক্ষ্যে আইসিসির সাবেক এলিট প্যানেলের আম্পায়ার ও পরামর্শক সাইমন টফেলের সাথে 2 বছরের চুক্তি সম্পন্ন করেছে বিসিবি। তবে 28 দিনেই বিসিবিতে শেষ হচ্ছে জুলিয়ান উডের পাওয়ার হিটিং ক্লাস। সাইমন টফেলের বাংলাদেশের আম্পায়ারিং, ম্যাচ রেফারি, ম্যাচ অফিশিয়ালস সংক্রান্ত যে বিভাগটা আছে, সেখানে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকায় আমরা তাকে দেখতে পাবো। 2 বছরের জন্য তাকে চুক্তিতে আনা হয়েছে। পেছনের নানা অসঙ্গতি আর সমালোচনা পাশ কাটিয়ে নতুন শুরুর কর্মযজ্ঞে ব্যস্ত বিসিবি। তবে বারবার শুরুর পর থমকে যাওয়ার পুরনো বৃত্তে আটকে না থেকে এবার ফলপ্রসূ ফলাফল আনতে পারবে ক্রিকেট বোর্ড। আরিফুল ইসলাম সাহাব, এখন। শেষ করব এখন সন্ধ্যা। তার আগে শিরোনামগুলো আরও একবার। ডাকসু নির্বাচন হতে বাধা নেই, হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত। কাল পূর্ণাঙ্গ শুনানি। এসএম ফরহাদের প্রার্থিতা নিয়ে রুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এই মুহূর্তে কোনো বাধা থাকলো না।
নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে মির্জা ফখরুল, পিআর ইস্যুতে জাতীয় সংলাপের আয়োজনের আহ্বান জামায়াত নেতা পরোয়ারের। জরুরি অবস্থা জারি বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের মতো পরিস্থিতি হয়নি। নির্বাচন পদ্ধতি নিয়ে দলগুলোতে মতভেদ থাকলেও মিটে যাবার আশা আইন উপদেষ্টার। সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুদকের মামলা। সূচনা ফাউন্ডেশনের নামে 450 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। এবং বিসিবি নির্বাচন নিয়ে শঙ্কা কাটল। অক্টোবরের প্রথম সপ্তাহেই ভোট। 3 মৌসুমের জন্য বিপিএল পরিচালনার ভার যাচ্ছে মার্কিন কোম্পানির কাছে। আর এই ছিল এখন সন্ধ্যার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন।